বাস ধর্মঘট এবং একই সাথে অঘোষিত লঞ্চ ধর্মঘট এগুলো নিয়ে সারাদিনই মানুষ খুব ভোগান্তির মধ্যে ছিলেন। ট্রেনের উপরে চাপটি বেড়েছে এবং এগুলোর পাশাপাশি আরও অনেকগুলো ইস্যু তো আছেই। আজকে এই ভোগান্তির পাশাপাশি আমরা মূলত আজকে আলোচনা সাজিয়েছি যেটি নিয়ে, সেটি হচ্ছে আমরা একটু ডেঙ্গু নিয়ে এবং করোনা নিয়ে একটু নজর দিতে চাই। ডেঙ্গুর সেটি হচ্ছে যে সাধারণত জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত যারা বিশেষজ্ঞ চিকিৎসক এবং কীটতত্ত্ববিদ যারা আছেন তারা বলে থাকেন যে এই সময়টার মধ্যে আসলে ডেঙ্গুর প্রকোপটা বেশি থাকে। সেপ্টেম্বরের পরে অক্টোবর থেকে আস্তে আস্তে কমতে শুরু করে। কিন্তু এবার একটু আমরা ভিন্ন চিত্র দেখছি। ভিন্ন চিত্রটা এই কারণে যে গত ২৪ ঘন্টায় এখনও পর্যন্ত নভেম্বরের ৬ তারিখ গত ২৪ ঘন্টায় ১৩৮ জন নতুন করে রোগী ভর্তি হয়েছেন এবং এখনও পর্যন্ত ৭২০ জন তারা চিকিৎসা নিচ্ছেন ঢাকার সরকারি বেসরকারি বেশ কিছু হাসপাতালে। ৯৫ জন এই পর্যন্ত, একদম এই বছরের শুরুটা যদি আমরা ধরি গতকাল ৬ নভেম্বর পর্যন্ত ৯৫ জন মারা গেছেন এবং এখনও পর্যন্ত ২৪,৫১৮ জন রোগী বিভিন্ন সময় ভর্তি ছিলেন হাসপাতালে। এবার যেটি মনে করা হচ্ছে যে অনেকেই করোনা আক্রান্ত হবেন এই ভয়ে হাসপাতালে অনেকে যাননি। তো সেই তথ্যটি আসলে স্বাস্থ্য অধিদপ্তরের কাছে আসেনি, কিন্তু প্রকৃত অর্থেই বিশেষজ্ঞরা বলছেন যে এই সংখ্যাটি আরও বেশি হওয়ার কথা। বিশেষজ্ঞদের কাছে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব। নিউজ গ্যালারিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের এই আলোচনায় আজকে যুক্ত হয়েছেন ডাক্তার মুশতাক হোসেন, তিনি অন্যতম উপদেষ্টা আইডিসিআর-এর, তিনি একজন রোগ তত্ত্ববিদ এবং এই একই প্রতিষ্ঠানের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ছিলেন। এবং আছেন অধ্যাপক ডক্টর কবিরুল বাশার, তিনি কীটতত্ত্ববিদ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমরা শুরু করতে চাই অধ্যাপক ডক্টর কবিরুল বাশার, কীটতত্ত্ববিদ, আপনাকে দিয়েই। এই বছর আসলে কি এমন হলো? এটি অনেকে বলছেন যে জলবায়ু পরিবর্তনের একটি কারণ হতে পারে, কেউ বলছেন যে সিটি কর্পোরেশনগুলো তাদের যে দায়িত্ব ছিল সেই দায়িত্বটা আসলে যথাযথভাবে পালন করেনি। যদিও অনেক সময় বলা হয় যে এইডিস মশা সেটিতে সিটি কর্পোরেশন থেকে নাগরিকদের দায়িত্বটাই আসলে বেশি। কি ঘটছে যে কারণে এখনো পর্যন্ত নভেম্বর প্রথম সপ্তাহ হয়ে গেল, তারপরে ডেঙ্গু কমার কোনো সম্ভাবনা আমরা দেখছি না? ধন্যবাদ। বিষয়টি আসলেই গুরুত্বপূর্ণ যে আমরা সাধারণত প্রতি বছরই দেখি অক্টোবর নাগাদ ডেঙ্গু রোগী যথেষ্ট পরিমাণ কমে যায়, কিন্তু এবছর সেটি কমছে না খুব বেশি। সেই বিষয়টি যদি আমরা একটু বিশ্লেষণ করি তাহলে বোঝা যাবে আসলে কেন কমছে না। ডেঙ্গু নির্ভর করে এডিস মশার ঘনত্বের উপরে। এডিস মশার ঘনত্ব যখন বাড়ে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ে, এর সাথে একটি পজিটিভ রিলেশন বা কোরিলেশন যেটাকে আমরা বলি সেটি আমরা ফিট করি। সেই পজিটিভ একটি কোরিলেশন আছে এডিস মশার ডেন্সিটির সাথে ডেঙ্গুর একটা রোগীর সংখ্যা বাড়বে কি কমবে সেটি। এখন এডিস মশার ঘনত্ব আবার নির্ভর করে আমাদের কিছু প্যারামিটারের উপরে, যেমন বৃষ্টিপাত, তাপমাত্রা এবং আর্দ্রতার উপরে। তাপমাত্রার যে বিষয়টি, তাপমাত্রা বাংলাদেশে সারা বছরই এডিস মশা জন্মানোর জন্য উপযোগী। এডিস মশা জন্মানোর জন্য তাপমাত্রা লাগে 25 থেকে 35। সারা বাংলাদেশে সারা বছরই দুপুরবেলা, শীতের দিনেও দুপুরবেলা কিন্তু তাপমাত্রা 25 ডিগ্রি পাওয়া যায়। তাই তাপমাত্রা সবসময় বাংলাদেশে এডিস মশা জন্মানোর জন্য উপযোগী, কিন্তু দরকার হচ্ছে বৃষ্টি। বৃষ্টি হলে কি হয়, আমাদের বাইরে বা যে আনাচে কানাচে পড়ে থাকা যে পাত্রগুলো থাকে সেই পাত্রগুলোতে পানি জমা হয় এবং সেই পাত্রের পানিতে এডিস মশা জন্মানোর একটি সুযোগ তৈরি হয়, এডিস মশার প্রজননের একটি সুযোগ তৈরি হয়, আর তখনই এডিস মশার ঘনত্বটা বেড়ে যায়। এখন আসি যে কেন তাহলে এখনো পর্যন্ত রয়ে গেল। এখন তো এই মুহূর্তে তো বৃষ্টিপাত নেই, কিন্তু একটি জিনিস আমরা আমরা যে মডেলটি তৈরি করি এডিস মশার ডেন্সিটির সাথে রোগের যে সম্পর্ক, সেখানে আমরা 15 ডেজ ল্যাগ রেইনফল নেই। 15 ডেজ ল্যাগ রেইনফল মানে হচ্ছে 15 দিন আগের বৃষ্টিপাত। আপনি যদি খেয়াল করে থাকেন অক্টোবর মাসের শেষ দিকে কিন্তু আমাদের বৃষ্টিপাত হয়েছে। এই বৃষ্টিপাতটি পর
15 দিন পর্যন্ত কিন্তু ডেঙ্গু রোগী খুব কমে আসবে না। তার মানে আমরা বলতে পারি যে আগামী 12 তারিখ পর্যন্ত ডেঙ্গু রোগী খুব বেশি কমে আসবে, এটি আমরা কিন্তু বলছি না। কারণ আমাদের যে বৃষ্টিপাত হচ্ছে সেই বৃষ্টিপাত থেকে আমরা 15 দিন বা 20 দিন পরের যদি আমরা ধরি, তাহলে সেই সময়টা আমাদেরকে পার করতে হবে। আর এর মধ্যে যদি বৃষ্টিপাত আর না হয়, তাহলেই কিন্তু সেটি সম্ভব হবে। আর যদি বৃষ্টিপাত আবার হয়, তাহলে কিন্তু আবার এটি এক্সটেন্ডেড হবে বা সময়টা বাড়বে। এখন এই যে বৃষ্টিপাতটা যে পরিবর্তন, আপনি যেটি বলছিলেন যে জলবায়ু পরিবর্তনের একটি প্রভাব, জলবায়ু পরিবর্তনের প্রভাবের কারণেই আমাদের দেশে এই বৃষ্টিপাতের যে আগাম বৃষ্টিপাত অথবা বর্ষা পরবর্তী যে বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাত গুলো ঘটছে, যেটি আসলে বৃষ্টিপাতের যে প্যাটার্ন সাধারণত আমাদের দেশে হয়ে থাকে, সেই প্যাটার্নটি কিন্তু এবছর আমরা দেখছি না। যে কারণে এই জলবায়ু পরিবর্তনের একটি প্রভাবের কারণে বৃষ্টিপাত লেট রেইন যেটিকে আমরা বলি, যে লেট রেইনটি হলো, আর লেট রেইনটি হওয়ার কারণে আমাদের নভেম্বর পর্যন্ত ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে আসলো। এই ছিল হচ্ছে আমাদের গবেষণা বা আমাদের প্রেডিকশন ফলাফল, যে কারণে এখনো পর্যন্ত এটি এডিস মশার ঘনত্ব আমরা ঢাকার মধ্যে যথেষ্ট পরিমাণ পাচ্ছি এবং ডেঙ্গু আমরা যথেষ্ট পরিমাণ পাচ্ছি। জি, ধন্যবাদ। আমরা একটু ডাক্তার মুশতাক হোসেন আপনার কাছে জানতে চাই, আপনার বিশ্লেষণ কি বলছে? কীটতত্ত্ববিদ হিসেবে জনাব কবিরুল বাশার অত্যন্ত বৈজ্ঞানিক তথ্যগুলো তুলে ধরেছেন, সেটাই দেখছি আমরা। এবং জলবায়ু পরিবর্তন, জলবায়ুর প্যাটার্ন তো বদল হচ্ছেই। বাংলাদেশে আগে শীতকালে বৃষ্টি হতো না, এখন কিন্তু বেশ কয়েকটা শীত দেখছি যে খুব ভারী বৃষ্টিপাত না হলেও বৃষ্টিপাত কিছু কিছু হচ্ছে। তা সেটা যদি হয় যে 15 দিনের ল্যাগ, অর্থাৎ 15 দিনের ব্যবধানে এর আগে যদি বৃষ্টি হয়ে থাকে, তার ফলাফল আমরা পাবো 12 তারিখ পর্যন্ত। এখন ধরুন 12 তারিখের মধ্যে যদি আবার বৃষ্টিপাত হয়, তাহলে আবার তারপরে 15 দিন পর্যন্ত আমাদের এডিস মশার প্রজনন সেটা থেকে যাবে। এবং আমরা দেখেছি হাসপাতালে যে রোগীর তথ্য আসে, যেটা সার্ভেলেন্স তথ্য হিসাবে স্বাস্থ্য অধিদপ্তর এবং আইডিসিআর সংকলিত করে, প্রায় সারা বছরই কোনো না কোনো সংখ্যায় ডেঙ্গু রোগী কিন্তু আমরা পাই। এমনকি জানুয়ারি মাসে যখন শীত খুব বেশি থাকে, ডিসেম্বরে, সেক্ষেত্রে এই যে জনাব কবিরুল বাশা বললেন যে হয়তো ওই সময় বৃষ্টি হয়েছে 15 দিনের ব্যবধানে, আর 15 দিন পর পর যদি বৃষ্টি হতে থাকে তাহলে তো সারা বছরই চলবে। কাজে সেই একটা ঝুঁকি রয়েছে। আমাদেরকে প্রায় সারা বছরই ডেঙ্গু রোগী সামাল দিতে হচ্ছে। এখন কোভিড রোগীদের কারণে এই মুহূর্তে কিন্তু কোভিড রোগী নেই, কাজেই রোগী একদম আসবে না। তারপর একটা ভীতি আছে মানুষের মধ্যে যে হাসপাতালে গেলে যদি রোগী সংক্রমণ হয়, সেই কারণে হয়তো কিছু রোগী যারা অত মারাত্মক না, তারা হয়তো হাসপাতালে না এসেই তারা ঘরে বসে চিকিৎসা নিচ্ছেন। তবে রোগীর অবস্থা যদি মারাত্মক হয়, তাহলে তাকে হাসপাতালে আসতেই হবে। না হলে হয়তো তার বাসায় বসেই কোনো ধরনের একটা ক্ষয়ক্ষতি হতে পারে। এই কাজে আমাদের সার্ভেলেন্সের যে তথ্য, সেই তথ্য অনুযায়ী আমাদেরকে সারা বছরই এই ডেঙ্গুর জন্য প্রস্তুত থাকতে হবে হাসপাতালগুলোকে। পাশাপাশি আমি অনুরোধ করবো যে যে মশক নিয়ন্ত্রণের যে কার্যকলাপ আমাদের সিটি কর্পোরেশন, পৌরসভা এবং এমনকি হয়তো আপাত দৃষ্টিতে সেটা গ্রাম বলা হয়ে থাকে, সেখানে পাকা রাস্তা, পাকা দালান কোঠা, গাড়ি ঘোড়া, যেখানে পরিষ্কার পানি জমে থাকতে পারে, এই ধরনের জায়গা যেখানে আছে, সেখানেও কিন্তু আমরা এডিস মশার প্রজনন করতে দেখেছি। এই চিকুনগুনিয়ার সময় আমরা কুষ্টিয়ার গ্রামে আমরা ঘরে ঘরে চিকুনগুনিয়া দেখেছি, কারণ সেখানে পানি জমে থাকা। অবশ্য চিকুনগুনিয়ার জন্য যে মশা অ্যালকোপিকটা, সেটাই কিন্তু নোংরা পানিতেও জন্ম লাভ করতে পারে, সেটা একটা কারণ। তবে আমাদের নাগরিক সুবিধা বলেন বা পাকা রাস্তাঘাট, দালান কোঠা, গাড়ি ঘোড়া, এগুলো কিন্তু এখন পৌর এলাকার বাইরেও যেখানে যেখানে আছে, সেখানেও কিন্তু আপনার মানুষ, ডেঙ্গু রোগবাহী মানুষ এবং ডেঙ্গু রোগ ছড়ানোর জন্য যে বাহক এডিস মশা যেখানেই থাকবে, সেখানেই কিন্তু আপনার ডেঙ্গুর প্রাদুর্ভাব আমরা লক্ষ্য করব। স্যার, এই ডেঙ্গুর এখনো যেহেতু কমছে না, মানে মোটা দাগে কি আসলে শুধু আমরা জলবায়ু পরিবর্তন এর ফলে যে সিজনের বাইরে গিয়ে যে বৃষ্টি হচ্ছে, এগুলোকেই কি আসলে প্রধান হিসেবে দেখছি, নাকি এর বাইরে অন্য কোনো অনুষঙ্গ কাজ করছে বলে আপনার কাছে মনে হচ্ছে? না, আমি আগে বলেছি প্রধান অপ্রধান এটা আমাদের নিয়ন্ত্রণের, যখন কর্মকৌশল করব তখন হয়তো আমরা বিবেচনা নেব যে সিটি কর্পোরেশনের জন্য একটা প্রধান হবে, চিকিৎসকের জন্য আরেকটা প্রধান হবে।
এক্ষেত্রে আহ, এটা মানে ডেঙ্গু রোগী যদি না থাকে, এডিস মশা থাকলেও কিন্তু আপনার এটা ডেঙ্গু রোগ ছড়াবে না। আবার ডেঙ্গু রোগী আছে কিন্তু এডিস মশা নেই, তাহলে কিন্তু রোগ ছড়াবে না। তাহলে সারা বছর কিন্তু এই দুটো ফ্যাক্টরির বিষয়টাই আছে, যে যদি ডেঙ্গু রোগী একেবারেই নির্মূল হয়ে যায়, এই যদি গ্রীষ্ম জন্ম লাভ করে, হঠাৎ করে ডেঙ্গু প্রাদুর্ভাব নাও ঘটতে পারে। তবে যদি আশেপাশের এলাকা বা আশেপাশের দেশ থেকে বা কোনো যাত্রী বাংলাদেশে আসেন ডেঙ্গু রোগ নিয়ে, তাকে যদি মশা দংশন করে, সেখান থেকে আরেকজন হতে পারে। কাজে আমাদের কোনো একটিকে বাদ দিয়ে কিন্তু নিয়ন্ত্রণ করা যাবে না, সবগুলোকে আমাদেরকে নজর রেখেই আমাদের নিয়ন্ত্রণ করতে হবে। হয়তো কোনোটার উপরে জোরটা বেশি পড়বে, যখন বৃষ্টির সিজন তখন বৃষ্টির উপরে জোরটা বেশি পড়বে, কিন্তু রোগীকে শনাক্ত করা, রোগীকে ব্যবস্থাপনা করা, এটি সারা বছরই আমাদের সমানভাবেই মনোযোগ দিয়ে করতে হবে। এবং রোগীর সংখ্যা যদি আমরা কমিয়ে ফেলতে পারি, তাহলে কিন্তু এই ডেঙ্গু রোগের অন্যতম উৎস নিয়ন্ত্রণ হবে। আর মশা তো উৎস হিসেবে আমরা জানি, সেটি নিয়ন্ত্রণ করতে পারলে আর একটা হাত আমরা নিয়ন্ত্রণ করলাম। দুটো হাতকে যদি নিয়ন্ত্রণ করি তাহলে হয়তো আমরা একটা জায়গায় যাবো। তবে মনে করা যায় এইটা কিন্তু কোনো ইন্ডিভিজুয়াল বা ব্যক্তি পর্যায়ে বা একটা বাড়ির ক্ষেত্রে হবে না। এই জন্য দরকার যৌথ উদ্যোগ, সামাজিক উদ্যোগ, কর্তৃপক্ষীয় সরকারি উদ্যোগ। এবং এটাকে একটা গুরুত্ব দিয়ে কবিরুল বাশার ভাই খুব ভালো করে বলেন যে আমরা কেন 5 বছরের একটা পরিকল্পনা নেই না, যে এর মধ্যে আমরা ডেঙ্গু নির্মূল করে ছাড়বো। আমাদের প্রতিবেশী দেশের কোনো কোনো শহর সেটা করেছে, এখন কিন্তু তারা বেশ কিছুদিন ধরে, বেশ কয়েক বছর ধরে তারা ডেঙ্গু থেকে নিরাপদ আছে। সুফল, আমরা তাদের প্ল্যানিং এর এইটাকে কারণে তারা সুফল পাচ্ছে, পাচ্ছে। এটা আমরা যে করেই হোক এই 5 বছরের মধ্যে আমরা আমাদের নগর অঞ্চলে বা যেখানে নগরের মতো জায়গা আছে, আমরা মশক নিয়ন্ত্রণ, পরিবেশ পরিচ্ছন্নতা, মানুষকে উদ্বুদ্ধ করা এবং রোগীর ব্যবস্থাপনা, এগুলো করবো। তাহলে নিশ্চয়ই আমরাও কিন্তু আমাদের প্রতিবেশী নগরগুলোর মতো আমরাও করতে পারি। এটা কিন্তু অসম্ভব কিছু না। দরকার আমাদের, আমরা যারা এগুলোর দায়িত্বপ্রাপ্ত আছি, আমাদের সদিচ্ছা, প্রয়োজনীয় সম্পদ যোগানো, প্রয়োজনীয় লজিস্টিক যোগানো এবং ব্যাপক জনগণকে এই কাজে সম্পৃক্ত করা। তাহলে অবশ্যই এটা একেবারে খুব কঠিন যন্ত্রপাতির বিষয় না, এটা করা সম্ভব, আমরা সেটা করতে পারি। জি, বুঝতে পেরেছি। আমরা অধ্যাপক কবিরুল বাশা আপনার কাছে একটু জানতে চাই, সেটা আপনি বিভিন্ন যারা সিটি কর্পোরেশনের কর্তৃপক্ষ, 2 সিটি, তাদের সাথে এবং অন্যান্য যে স্টেক হোল্ডার আছে তাদের সাথে আপনি অনেক সময় একসাথে যৌথভাবে বিভিন্ন জায়গায় কাজ করে থাকেন। গত কয়েক বছরের তুলনায় এবার একটু বেশি মৃত্যু দেখছি আমরা, এবং একই সাথে সংক্রমণের হারও বেশি দেখছি ডেঙ্গুতে। আপনার চোখে যদি একটু পয়েন্ট আকারে বলেন যে কোন কোন দুর্বলতাগুলোকে আপনি মনে করছেন যে যে এই জায়গাগুলোতে একটু কাজ করতে পারলে হয়তো এতটা মৃত্যু বা এত সংক্রমণ ঠেকানো যেত, আরো কম হতো। আসলে দেখেন যে এডিস মশা নিয়ন্ত্রণ ব্যবস্থাটা এবং কিউলিক্স মশা নিয়ন্ত্রণ ব্যবস্থাটা কিন্তু একরকম না। এডিস মশা নিয়ন্ত্রণ ব্যবস্থাটা আলাদা এবং কিউলিক্স মশা নিয়ন্ত্রণ ব্যবস্থাটা আলাদা। কারণ এডিস মশার প্রজনন একরকম, কিউলিক্স মশার প্রজনন একরকম। আমাদের যে ভুলটি হচ্ছে সবসময়, আমাদের দেশে মশা নিয়ন্ত্রণ ব্যবস্থাটাকে মশা নিয়ন্ত্রণ হিসাবে রাখা হয়েছে। এখানে মশা নিয়ন্ত্রণটাকে দুটি ভাগে ভাগ করতে হবে বা একাধিক ভাগে ভাগ করতে হবে। একটি হচ্ছে এডিস মশা নিয়ন্ত্রণ, সাথে ডেঙ্গু নিয়ন্ত্রণ। এই এডিস মশা নিয়ন্ত্রণ আমরা সবসময় বলে আসছি যে এডিস মশা নিয়ন্ত্রণ ব্যবস্থাটা ডেঙ্গুকে টার্গেট করে ডেঙ্গু নিয়ন্ত্রণের জন্য বছরব্যাপী ভিন্নভাবে সাজাতে হবে। এই ভিন্নভাবে সাজানোর যে প্রক্রিয়াটা, কারণ এডিস মশা হয় মানুষের বাসা বাড়ি, বাড়ির আশেপাশে বিভিন্ন জায়গায় আনাচে কানাচে পড়ে থাকা পাত্রে। এই পাত্রগুলো, যেটাকে আমরা বলি এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট অথবা সোর্স রিডাকশন, এই পাত্রগুলো যদি আমরা ফেলে দিতে পারি, তাহলে কিন্তু এই পাত্রগুলো যদি আমরা উল্টিয়ে দিতে পারি, তাহলে কিন্তু এই মশা নিয়ন্ত্রণ হয়ে যায়। সাথে সাথে জনগণকে সম্পৃক্ত করতে হবে এই কাজের মধ্যে। জনগণকে সম্পৃক্ত করার কাজটা কিন্তু এত সহজ না। বাংলাদেশের জনগণকে সম্পৃক্ত করা কিন্তু বেশ কঠিন, যে কোনো কাজই হোক না কেন। এখন জনগণকে সম্পৃক্ত করার জন্য প্রত্যেকটি ওয়ার্ডকে, আমি বলেছি সবসময়, প্রত্যেকটি ওয়ার্ডকে 10টা ব্লকে ভাগ করে প্রতিটা ব্লকে সিটি কর্পোরেশন 3জন কর্মচারী দেওয়া হোক। একজন হচ্ছে ক্লিনার, যে নাকি এই পাত্রগুলো উল্টিয়ে দিবে এবং যেসব জায়গায় এই পাত্রগুলো হয় সেসব পাত্রগুলো ম্যানেজমেন্ট করবে। আরেকজন হচ্ছে লার্ভিসাইডিং করবে, আরেকজন উড়ন্ত মশা মারার জন্য ফগিং করবে। আর যে পাত্রগুলো উল্টিয়ে দিবে, যে এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট করবে, সে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে মানুষকে বোঝাবে, সপ্তাহে একদিন হলেও
মানুষকে বোঝাবে যে আপনার বাড়িতে এরকম পাত্র পাওয়া গেছে, এই পাত্রে যেন কোনোভাবে এডিস মশা জন্মাতে না পারে সেটি আপনি নিশ্চিত করবেন। এই এই মেসেজটি যদি মৌখিকভাবে আমাদের ওয়ান টু ওয়ান আমরা দিতে পারি তাহলে কিন্তু এটি সম্ভব হবে। এবং প্রত্যেকটা ওয়ার্ডে কিন্তু কাউন্সিলর আছেন, এই কাউন্সিলর মহোদয়দের নেতৃত্বে প্রত্যেকটি ওয়ার্ডকে 10টা ব্লকে যদি আমরা ভাগ করতে পারি এবং ভাগ করে যে প্রত্যেকটা ব্লকে যদি আমরা কাজ করতে পারি, কাজ করে এবং এই ব্লকগুলোকে যদি পুরস্কার ঘোষণা করা হয় যে যে ব্লকে এডিস মশা কম পাওয়া যাবে অথবা যে ব্লকে ডেঙ্গু রোগী পাওয়া যাবে না সেই ব্লকের যারা কাজ করবেন তাদেরকে পুরস্কৃত করা হবে। জি সেটি সিটি কর্পোরেশন কিন্তু বছরে একটি বিরাট আয়োজনের মাধ্যমে এই পুরস্কারটি দিতে পারে, তাহলে মানুষ উৎসাহিত হবে, উৎসাহিত হয়ে তখন এই কাজে ঝাঁপিয়ে পড়বে। জি সিটি কর্পোরেশনের যে প্ল্যানিং, এই প্ল্যানিংটি আমাদেরকে করতে হবে, যেটি হচ্ছে আমরা কিন্তু 1 বছরে ডেঙ্গু কমিয়ে আনতে পারবো না, সেখানে আমাদেরকে 5 বছর মেয়াদী একটি পরিকল্পনা বা 7 বছর মেয়াদী একটি পরিকল্পনা করে সেটির বাস্তবায়ন করতে হবে। জি, বুঝতে পেরেছি। ছোট্ট করে একটু আবারও মোশতাক স্যারের কাছে আসতে চাই। স্যার, আপনার এর আগেও বিভিন্ন সময় আমরা যখন অনুষ্ঠানে আপনাকে যুক্ত করেছি, করোনা নিয়ে আপনার একটা কথা ছিল, যে সেটি হচ্ছে যে যদি সংক্রমণের হার 5-এর নিচে কমে আসে তাহলে আমরা, এবং সেটি যদি 2 সপ্তাহ ওই অবস্থা থাকে তাহলে মোটামুটি আমরা ধরে নিতে পারবো যে করোনা নিয়ে আসলে খুব বেশি চিন্তা করার মতো কিছু নেই। আজকে স্বাস্থ্যমন্ত্রীও বলেছেন যে আমরা এটি আমাদের নিয়ন্ত্রণে চলে এসেছে। আমরা অনেক সময় বলি যে শীত আসলে বাড়বে বা এরকম অনেকের এক ধরনের ধারণা আছে। আমাদেরকে একটু ছোট্ট করে বলবেন যে করোনা নিয়ে এখন আসলে আমাদের কি চিন্তা করব আমরা, মানে স্বাস্থ্যবিধি মানবো না মানবো না স্যার? দেখুন, করোনা এই মুহূর্তে সর্বনিম্ন শনাক্তের হার 5-এর নিচে, একের সামান্য উপরে নিচে ওঠানামা করছে। যতজন রোগীকে টেস্ট করা হচ্ছে যারা লক্ষণ নিয়ে আসছেন তাদের মধ্যে 100 জনের ভিতরে 1 জন বা 1.5 জন পাওয়া যাচ্ছে, এটা ঠিক। এবং সংক্রমণের হার যদি আমরা প্রতি 10 লক্ষে ধরি, সেটি একরকম সেটা। কিন্তু এখানে শিথিল হওয়ার কোনো কারণ নেই। দেখুন, শীতের সময়ে, শীত প্রধান দেশে এটা বাড়ে এই কারণে, শীতের সময় ঘরের দরজা জানালা বন্ধ করে তারা শীত নিবারণ করে, হিটিং চালায়। সেটা বাসা বাড়িতে থেকে শুরু করে কাজের ক্ষেত্রে, গণপরিবহন, এমনকি রাস্তার যে গলিটা অনেকে তারা চারিদিক দিয়ে ঢেকে রাখে যেন বরফ না পড়ে এবং বদ্ধ হয়ে যায়। সেখানে অনেক মানুষ যদি একসঙ্গে ছুটে কাজে যায় বা একটা বাসের ভিতরে, ট্রেনের ভিতরে অনেক মানুষ একসাথে গাদাগাদি করে থাকে, সেখানে কিন্তু সংক্রমণটা ছড়িয়ে পড়ার অনেক আশঙ্কা থাকে। তারপরে এখানে ইউরোপে, মার্কিন যুক্তরাষ্ট্রে বা দক্ষিণ আমেরিকাতে, রাশিয়াতে, সেখানে কিন্তু ক্রিসমাসের সিজন এবং ইংরেজি নববর্ষ, প্রচুর মানুষ সেখানে যা চলাচল, সামাজিক, আমাদের ঈদের তুলনায় অনেক বেশি। আমাদের ঈদে তো আমরা 2-3টি ঘাট দেখছি, সেখানে তারা এক দেশ থেকে আরেক দেশে উড়ে যাচ্ছে, ট্রেনে যাচ্ছে বা গাড়িতে যাচ্ছে, অনেক মানে স্থানান্তর ঘটছে মানুষের। সেই কারণে কিন্তু সংক্রমণটা শীতের সময় বেড়ে যায়, এবারও বাড়া শুরু করেছে। এবং সেই সাথে যারা টিকা নেয়নি তাদের মধ্যে মৃত্যুর হারটা দেখছি। বিশেষ রাশিয়াতে অপপ্রচারের কারণে তাদের নিজের দেশের টিকাই তারা নেয়নি, 1/3 মানুষ মাত্র টিকা নিয়েছে, অথচ তাদের টিকা আছে। ফলে প্রচুর মানুষ রাশিয়া, মধ্য এশিয়া, পূর্ব ইউরোপে, মধ্য ইউরোপে কিন্তু মানুষ মৃত্যুবরণ করছে। পশ্চিম ইউরোপেও, ইংল্যান্ড, জার্মানি, ফ্রান্স, ডেনমার্কে করোনা অনেক বেড়ে গেছে। তো এই সেখানকার একটা ইয়ে আসবে আমাদের এখানে, কারণ যাতায়াত তো আমাদের সাথে আছে, ইউরোপের সাথে বাংলাদেশের অনেক প্রবাসী বাংলাদেশের মানুষ এই ছুটির সময় তারা ছুটি কাটাতে আসেন, কিছুটা বাড়বে। তো গতবারে বেড়েছিল নভেম্বর মাসে, তবে নো মাস্ক নো সার্ভিস আমাদের সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে খুবই গুরুত্ব দিয়ে এটা মাস্ক করেই, কিন্তু মাস্কের অভ্যাস করে সেটি সামাল দেওয়া গেছে, পরে ফেব্রুয়ারিতে আবার বেড়েছে। তো এবারও সে আশঙ্কা আছে, তবে যত বেশি আমরা টিকা দিতে পারবো, টিকা কিন্তু আমরা 20% পৌঁছে নিই, কাজে আমাদের এখানে সংক্রমণটা বাড়ে, আমাদের টিকা দেওয়ার হার আমি প্রতি 5 জনে 1 জনও হয়নি, কাজে এখানে কিন্তু আমাদের ক্ষয়ক্ষতি হওয়ার একটা আশঙ্কা আছে। আমাদের অবশ্যই স্বাস্থ্যবিধি মানতে হবে, কোনো সচেতন অবকাশ নেই, প্রতিটি শনাক্ত রোগীকে ব্যবস্থাপনায় আনতে হবে। এখন রোগীর সংখ্যা খুবই কম, কাজে প্রতিটি রোগীকে যদি আমরা চিকিৎসার আওতায় আনি, তারা যেন গুরুতর অবস্থায় না যায় এবং প্রতিটি রোগীকে আলাদা করে থাকতে সহায়তা করি, নিশ্চয়ই এখান থেকে রোগটা ছড়াবে না। আর এই টিকার কথা আগেই বলেছি, এই 3টা জিনিস যদি আমরা সমন্বিতভাবে করি, সবার সহযোগিতা নিয়ে করি, যিনি বিষয়ে দুর্বল তাকে সহযোগিতা করি, সরকারি পর্যায়ে, বেসরকারি পর্যায়ে, সামাজিক পর্যায়ে, ব্যক্তি পর্যায়ে, নিশ্চয়ই আমরা, করোনার ঢেউ তো একটা আসতেই পারে, খুবই স্বাভাবিক,
কিন্তু আমাদের এখানে ক্ষয়ক্ষতিটা কিন্তু নিয়ন্ত্রণ করতে পারবো, নাহলে জি কিন্তু সংক্রমণ যখন বাড়বে, ক্ষয়ক্ষতি যদি সামাল দিতে না পারি, সেটা কিন্তু আরেকটা আমাদের খুব খারাপ অবস্থার মধ্যে আমরা পড়তে পারি। জি, অসংখ্য ধন্যবাদ স্যার আপনাদের দুজনকেই, ডক্টর মুশতাক হোসেন এবং অধ্যাপক ডক্টর কবিরুল বাশার আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতি, বিরতির পরে ফিরবো অন্য আলোচনায়, সে পর্যন্ত সঙ্গেই থাকুন। রাজকুমারীকে উদ্ধার করার জন্য মারিও একের পর এক যুদ্ধ করছে এবং এরকম ধাপে ধাপে 32টি যুদ্ধের খেলা, সেটি একটি গেম। এখানে মিনহাজ ফাহমি, তিনি ব্যাটারি লো ইন্টারঅ্যাক্টিভ লিমিটেডের কো ফাউন্ডার অ্যান্ড সিও মিনহাজুস সালিকিন ফাহমি, এবং ব্রেন স্টেন 23, এটি একটি সফটওয়্যার কোম্পানি, সেটির বিজনেস ইউনিট হেড তানিমুল হক খান, এই দুজন মিলে একটি বই লিখেছেন এবং সেটি গেমের উপরে বই। যে বইটি বাংলাদেশে প্রথম লেখা হয়েছে, মানে কেউ গেমের উপরে বই লিখলো, এবং সেই বইটি Amazon.com-এর আরপিজি প্রোগ্রামিং যেটি, সেটির বেস্ট সেলিংয়ের তালিকায়। এটি আমাদের জন্য অবশ্যই একটি পজিটিভ খবর। অনেক দুর্ভোগ, সারাদিনের অনেক কষ্ট, তার মধ্যে থেকে আমরা একটা আনন্দের খবর নিয়েই আলোচনাটা করতে চাই। আমাদের সাথে দুজন আছেন যারা এই বইটি যে নাম দেওয়া হয়েছে হাউ টু মেক আ গেম, এই বইয়ের দুজন লেখক ফাহমি এবং তানিম। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ জাভেদ ভাই, থ্যাংক ইউ এটিএন নিউজ। জি, আমরা শুরুটা করতে চাই, আপনারা এই ধরনের একটি বই লেখার পেছনের গল্পটা কি? ওকে, গল্পটা খুবই মজার আসলে। সেটা হচ্ছে যে আমার আর তানিমের গেম নিয়ে আসলে মানে সূচনাটা অনেক ছোটবেলা থেকে, গেম ভালোবাসাটা এবং গেম নিয়ে কাজ করাটা একটু বড় হয়েছে ডেফিনেটলি, বাট গেমের ভালোবাসাটা অনেক ছোটবেলা থেকে। তো যেটা হয় যে তো কাজ করতে করতে আমাদের দুজনই প্রফেশন কিন্তু গেমের লাইনেই পরে হয়, মানে যখন আমরা কাজ শুরু করি আর কি, ইভেনচুয়ালি আমরা দুজনে গেম নিয়ে কাজ করতে থাকি। তো আমি যেমন কাজ করতে করতেই 2019 সালে মেটামরফোসিস ভিআর নামে একটা লাইক সেশন আমি নেই ঢাকা লিড ফেস্টে। আই ওয়াজ কো স্পিকার উইথ another friend from Prague, so ইয়ান টমকিন্স। তো সেটার পরে তো ওইখানে যে এক্সপিরিয়েন্সটা হয়েছিল ওই লিগ ফেস্টে স্পিচ দেওয়ার এবং পরে গালা ডিনারে লাইক ইন্টারকন্টিনেন্টালে, সো সেটা নিয়ে আমি একটা মজার ব্লগ লিখি আমার পার্সোনাল ওয়েবসাইটে, যেটা ম্যাটেরিয়াল করা হয়েছে। তো ওই ব্লগের পরে আরো মনে হয় অনেক মাস পরে হঠাৎ করে লিঙ্কডইনে আমি একটা মেসেজ পাই প্লাস একটা মেইল পাই, যেখানে আমাকে আসলে স্প্রিঞ্জার নেচার থেকে একটা ইনভাইটেশন আসে যে ওদের সাথে বই লেখার জন্য। তো সেটা দেখে প্রথমে আসলে আমি বিশ্বাস করি নাই যে এটা আসলে তো গুড টু বি ট্রু, বিকজ বাংলাদেশে বসে কোনো বাংলাদেশি এর আগে স্প্রিঞ্জার নেচারের সাথে বই লিখছে বলে আমি শুনি নাই। তো আমি ভাবছিলাম মনে হয় ফেক। আমি একটু যুক্ত করি আপনার সাথে, যারা পরিচিত না স্প্রিঞ্জার নেচার, এটি একটু জানিয়ে দেওয়ার জন্য যে এটি একাডেমিক বইয়ের সবচেয়ে বড় একটি প্রকাশনী সংস্থা বা প্রকাশনী প্রতিষ্ঠান। জি, রাইট, প্রবাবলি দ্য ওল্ড অ্যাজ ওয়েল দ্য ওয়ার্ল্ড। সো তো পরে দেখা গেল যে পরে আরো কিছুক্ষণ ঘাটাঘাটি করে বুঝতে পারলাম না যে না, এটা আসলেই ওরা নক করছে। তো পরে তখন তানিমের সাথে যেটা হচ্ছে, কাজ করতে গিয়ে একসাথে আগে আমরা কাজ মানে আমাদের কাজের সূত্রে পরিচয় হয়েছিল। তো সেক্ষেত্রে গেমের ফিলোসফির ক্ষেত্রে আমার আর তানিমের অনেক মিল আছে, মানে গেম জিনিসটাকে আমরা যেভাবে দেখি। তো ওই সোর্সে পরে আমি চিন্তা করলাম জীবনের প্রথম বই লিখবো, তো এমন কাউকে নিয়ে লিখি যার সাথে আমার ফিলোসফিটা ম্যাচ করে, এবং যেহেতু প্রথম বাংলাদেশি হিসাবে লেখা। পরে তানিমকে ইনভাইট করলাম যে একসাথে লিখবো কিনা আমরা, তো তানিম রাজি হয়ে গেল। তো এরপরে আমরা একসাথে লিখে ফেললাম আর কি। সো এটা মাই এন্ড অফ দ্য স্টোরি। বিষয়বস্তুটা কি ছিল? গেম ডেভেলপমেন্ট। আমাদের যেটা দুজনেরই ল্যাকিং ছিল যে প্রথম দিকে কাজ করতে গিয়ে, আমরা তো আরো আগে কাজ শুরু করছি লাইক 2014-15 সালের দিকে। তো তখন আসলে গাইডলাইন, এখন যত গাইডলাইন আছে এখন তো অ্যাটলিস্ট এইটা আছে, তাই না? সো তখন আসলে এই ধরনের কিছু বাংলাদেশে ছিল না, কেউ তখনও করে নাই, বা আমরা কোনো গাইডলাইন ওইভাবে পাইনি যখন কাজ করছি। অনলাইন থেকে নিজেরা করতে হয়েছে বা খুবই কম ছিল। তো আমরা ওই বিগিনার লেভেলে যারা আছে তাদের বিগিনার থেকে ইন্টারমিডিয়েটের যাওয়ার জন্য
যেটা আপনি সিঁড়ি বলতে পারেন, তো সেটাতে একটা বানানোর চেষ্টা করছি ছোটখাটো আর কি, যেটা বেয়ে তারা হয়তো একটু যেতে পারবে, এবং আমাদের ভুলগুলো, আমরা যে ভুলগুলো করেছি আমাদের প্রফেশনাল লাইফে, সেগুলো আমরা হাইলাইট করার চেষ্টা করেছি বইয়ে, যাতে সেই ভুলগুলো তারা আবার না করেন আর কি। মানে একই ভুলের পথে যেন তারা না হাঁটেন, এবং আপনাদের যে ব্যর্থতার দিকগুলো সেগুলো তুলে ধরেছেন যাতে অন্যরা সফল হতে পারে, তাই তো? অনেকটা, হ্যাঁ, আচ্ছা, অনেকটা। তানিমুল হক খান, আপনার কাছে জানতে চাই যে খুব বেশি দিন হয় নাই যে আপনি পড়ালেখা শেষ করেছেন, চাকরির পেছনে তো আপনাকে দৌড়াতে হয়নি, বরঞ্চ অনেকেই আপনাকে এই সুযোগটি করে দিয়েছে বা বিভিন্ন অফার দিয়েছে। প্রথম বাংলাদেশি কোনো লেখক যাদের বই এরকম অ্যামাজনের আরপিজি ইয়েতে বেস্ট সেলার হিসেবে, তো এইটার কেমন লাগছে আর কি? ওয়েল, সত্যি বলতে যেটা আসলে এরকম কোনো চিন্তা করিনি। ছোট কাল থেকে অনেক গেম খেলতাম, একদম ছোট থেকে, মানে ক্লাস ওয়ানে যখন পড়ি আমার এক ফ্রেন্ডের বাসায় যাই। দেন আমরা তখন তখনই ফার্স্ট গেমের সাথে ইন্ট্রোডিউস হয়, এবং আমার মনে হয় যে দিস ইজ সামথিং আই ওয়ান্ট ডু। তারপরে দেখা যেত যেটা আসলে একটা নেশার মতো হয়ে গেছিল, এবং আম্মু আব্বু প্রায় বলতো যে এত গেম খেলোস কেন, মানে এই গেম খেলে কি হবে, চাকরি বাকরি করতে হবে। তো তো চিন্তা ভাবনা করতাম যে এরকম যে গেম খেললে কেন চাকরি বাকরি করা যাবে না, বা কেন এখান থেকে আমার ইনকাম সোর্স তৈরি করা যাবে না। আর স্কুল লাইফেও দেখা যেত যে পড়াশোনা বাদ দিয়ে আসলে গেম খেলার প্রতি ফোকাসটা বেশি ছিল, এবং এই জন্য আব্বু আম্মু অনেক মানে রাগ করতো। দেখা যেত যে মানে পরীক্ষার সময় বলতো যে এখন খেলতে পারবো না, বন্ধ। তো তখন মন খারাপ হইতো, কিন্তু পড়াশোনা করতাম। খুব ভালো একটা স্টুডেন্ট ছিলাম না কখনোই, কিন্তু গেম খেলতাম। গেম খেলতে খেলতে বিষয়টা এরকম ছিল যে দেখা গেছে যে সকাল 6টার সময় ঘুম থেকে উঠছি, আমার এক ছোট ভাই আছে, তো আমি আর আমার ছোট ভাই পালা করে রাত 12টা পর্যন্ত গেম খেলতেছি, মানে জাস্ট গেম। সো মানে যখন কলেজ শেষ হইলো তখন আসলে আমি ইন্ট্রোডিউসড হইলাম যে আমাদের এরকম কম্পিউটার সায়েন্স বলে একটা সাবজেক্ট আছে এখানে। আমরা মানে ইভেনচুয়ালি আমরা যদি কোনো গেম ডেভেলপমেন্ট সেক্টরে যাইতে চাই, দেন কম্পিউটার সায়েন্সে ফোকাস করাটা বুদ্ধিমানের কাজ। তো সেইখানে আমরা কম্পিউটার সায়েন্সের জন্য এআইবিতে আমি ভর্তি হই। দেন তখন আমি জাস্ট ফোকাস করি কিভাবে প্রোগ্রামিং করা যায়। আর এর মধ্যে যেটা করি আমি, আমার তো যেহেতু গেম খেলার এক্সপিরিয়েন্স আছে, দেখা যাচ্ছে আমি সেইখানে বিভিন্ন টুলস এর সাহায্যে গেম তৈরি করার চেষ্টা করছি উইদাউট এনি প্রোগ্রামিং নলেজ, জাস্ট। এবং তখন ইন্টারনেটের ব্যবস্থা অত ভালো ছিল না, দেখা যেত যে নিজেই একটু এদিক ওদিক করে বোঝার চেষ্টা করতাম যে কি করা যায় না করা যায়। এবং ফাইনালি যখন ভার্সিটি শেষ হয়, শেষ হওয়ার ঠিক লাস্ট আমার আমার অ্যাকচুয়ালি ভার্সিটি শেষ হতে 3 বছর সময় লাগছে। তো সেকেন্ড ইয়ারের লাস্টের দিক দিয়ে আমার এক ফ্রেন্ড আমাকে বলে যে এরকম আমাদের একটা কোম্পানিতে গেম ডেভেলপার দরকার, তো তুমি কি ইন্টারেস্টেড কিনা। তখন আমি গ্রাজুয়েট হই নাই আর কি। তো তারপর সেখানে ইন্টারভিউ দিলাম, দেন সেখানে আমি একটা জবও পাইলাম। সেখানে অ্যাকচুয়ালি আমরা একটা গেমও পাবলিশ করি, একটা অ্যান্ড্রয়েডে গেম। এরপরে সেখানে আমি অলমোস্ট 2 বছর ছিলাম। 2 বছর পরে ফাইনালি আমি ব্রেইন স্টেশনে জব পাই। ব্রেইন স্টেশনে আসার পরে আমার আহ, কাজের স্কিল সব এবং ম্যানেজমেন্ট স্কিল এই সব দেখার পরে ফাইনালি এই এই বছরের জানুয়ারিতে আমাকে ইউনিট হেড হিসেবে প্রমোট করা হয়। এখন আমাদের টিমে অলমোস্ট 20 কি 21 জন ডেভেলপার আছে, এবং আমরা আরো গ্রো করতেছি। এবং আমাদের ইচ্ছা হচ্ছে যে আমরা খুব ভালো একটা গেম তৈরি করবো বাংলাদেশ থেকে। এবং সেই অনুযায়ী আমরা আরো নতুন নতুন ডেভেলপার হায়ার করার চেষ্টা করতেছি, এবং চেষ্টা করতেছি যে কিভাবে আরো বেশি বেশি আমাদের যে নতুন জেনারেশন আছে তাদেরকে এনকারেজ করা যায় যে আমাদের গেম ডেভেলপমেন্ট কিন্তু একটা ইমার্জিং সেক্টর। এবং আপনি যদি দেখেন এআর ভিআর এবং মিক্স রিয়ালিটি এটা কিন্তু আমাদের ফিউচার। এবং ডিজিটাল বাংলাদেশের জন্য আমাদের কিন্তু নেক্সট জেনারেশনটা কিন্তু হয়ে যাবে সবকিছু ডিজিটালি। সবকিছু আপনি দেখবেন ওয়েবে অথবা মোবাইল ফোনে ভার্চুয়ালি সবকিছু হচ্ছে। এবং এই ভার্চুয়ালি যে এই টেকনোলজিটা চলে আসছে, এবং এটা আসলে কিন্তু ডিনাই করার কোনো ওয়ে নাই যে সামনে 5 বছর পরে আসলে আমরা এখন যেরকম চিন্তা করতেছি এই রিয়ালিটি কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এবং ফেসবুকের মেটার যে অ্যানাউন্সমেন্টটা এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট মাইলস্টোন, যে এখনই আমাদের তৈরি হইতে হবে। তো আমরা যদি এখনই তৈরি না হই আমরা কিন্তু পিছায় পড়বো।
এবং এই ক্ষেত্রে আমি কিছু জিনিস মানে অবশ্যই অ্যাড করতে চাই যে এখন 2021 সাল, স্টিল কোনো ইউনিভার্সিটিতে এই গেম ডেভেলপমেন্ট বিষয়টাকে কিন্তু ফোকাস করা হচ্ছে না, এবং কোনো কোর্স কিন্তু প্রপারলি মানে অফারও করে না। এখন আমরা একটা বই লিখছি যেটা কিন্তু একটা গাইডলাইনের মতো, তো আমরা আমাদের ফার্স্ট স্টেপটা নিছি, যেটা আর কি আমাদের নেক্সট জেনারেশনের জন্য যেটা আমরা পাই নাই, আমরা আমাদের নেক্সট জেনারেশনের জন্য একটা কিছু তৈরি করে গেলাম। এখন সবার কিন্তু পৃষ্ঠপোষকতা লাগবে, সবাই যদি আগে না আসে তাহলে কিন্তু আমরা পিছিয়ে পড়বো। অসংখ্য ধন্যবাদ। আমি আবারও আসতে চাই মিনহাজ ফাহমি, এই বইটি আসলে সেরা হলো কি কারণে, কি আছে বইতে? এইটা তো আসলে জিজ্ঞেস করতে হবে পাঠকদেরকে। এটা এখন আমরা কিভাবে বলবো, আমরা তো লিখেছি জাস্ট। সো আপনার রিভিউয়ারদেরকে বা পাঠকদেরকে বা হচ্ছে না, আমি তো আপনার কাছ থেকে জানতে চাই, মানে আপনারা আসলে কোন বিষয়টাকে ফোকাস করেছেন যে বাংলাদেশের দুজন তরুণ গেমের উপরে প্রথম বই লিখলো এবং সেটি অ্যামাজনের বেস্ট সেলারের তালিকায় জায়গা করে নিল। আপনার কাছ থেকে একটু জানতে চাই। দেখেন, প্রথম কথা হচ্ছে যে এখন গ্লোবালি কিন্তু যদিও আপনারা কিন্তু ওই চিন্তা করেননি যে বেস্ট সেলার হবে বা কি, ওই চিন্তা নিয়ে হয়তো লেখেননি, কিন্তু কোন বিষয়টি ছিল যেটি আসলে এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে অনেকের কাছে, যারা গেম জগতে যারা আছেন? আমার মনে হয় পাবলিশাররা যে কারণে আসলে আমাদেরকে পিক করে, মানে যে কারণে তারা আমাদেরকে অ্যাপ্রোচ করে, মানে নর্মালি কি হয় যে লেখকরা একটা বই লেখার ইয়ে থাকলে সে হচ্ছে পাবলিশারদেরকে অ্যাপ্রোচ করে। তো আমাদের ক্ষেত্রে কিন্তু জিনিসটা উল্টা হয়েছে কাইন্ড অফ। বই লেখার স্বপ্ন আমারও মনের ভিতর ছিল, কারণ ছোটবেলা থেকে অনেকের বই পড়ে, অনেক বই পড়ে বড় হয়েছি। সো আমার এটাই ছিল, কিন্তু এই বয়সে লাইক 28 বছর হওয়ার আগে 26-27 বছর বয়সে লিখে ফেলবো, এটা আমিও ভাবিনি, সত্যি কথা বলতে। তানিমও আই গেস ভাবে নাই, বললো যেটা। তো কিন্তু আমাদেরকে কিন্তু অ্যাপ্রোচ করেছে। সো অ্যাপ্রোচ কেন করেছে? বিকজ আমাদের ইন্ডাস্ট্রি একটা ট্র্যাক রেকর্ড আছে, গত কয়েক বছর আমরা দুজনেই কাজ করেছি গেম নিয়ে, তাই না? তো এখন আমরা যেটা করেছি, আমরা কিন্তু আমাদের এক্সপিরিয়েন্স গুলো বই নিয়ে আসছি, এবং আমরা কিন্তু মানে বইটা পুরোপুরি আমাদের এক্সপিরিয়েন্স বেসড। শুধুমাত্র যে আমাদের তা না, আমাদের কিন্তু গ্লোবালি উই হ্যাভ এ বিগ কমিউনিটি, গেম ডেভেলপার কমিউনিটি। সো এই কমিউনিটি কিন্তু খুবই টাইট একটা কমিউনিটি। সো দেখা যায় যে এখান থেকে আমার হয়তো সাউথ আফ্রিকার কোনো ফ্রেন্ড যে গেম বানায়, তার সাথে কিন্তু আমার খুব ভালো ফ্রেন্ডশিপ। সো তার লাইফে কি কি সমস্যা হয়েছে বা সে কি কি ভালোভাবে করেছে, তো এই জিনিসগুলো কিন্তু আমিও জানি, আমার লাইফের গুলোও সে জানে। তো এই জিনিসগুলো, ইন্টারচেঞ্জ গুলো, এরকম অনেক কিছু বয়ে চলে আসছে। এবং আরো যেটা ব্যাপার, গেম ডেভেলপমেন্টে যেটা করতে হয় সেটা হচ্ছে, এটা খুবই অ্যাডভান্সড একটা জিনিস। তো এবং খুবই, আমি বলবো যে সবসময় একটু লেটেস্ট আপডেটের উপর রাখতে হয় আর কি। আপনি মানে পুরাতন জিনিস, ফ্রিকোয়েন্টলি চেঞ্জ হয় আর কি। রাইট। সো এই জিনিসটা আমরা মেনটেন করার চেষ্টা করছি আমাদের বইয়ে, যেমন হচ্ছে রিসেন্ট ব্যাপারগুলো বা কিভাবে আসলে ইভলভটা হয়েছে, সো এই জিনিসটা আনা। আর 2 নম্বর হচ্ছে বেসিকটার উপর আমরা একটু বেশি ফোকাস করেছি। যে আসলে এখন যেটা হয় যে এটা নিয়ে আসলে কনভারসেশন অন্যদিকে চলে যাবে, এবার বলি সেটা হচ্ছে যে গেম নিয়ে অনেকের মানে অনেকে ভাবে যে ঠিক আছে এখন কোন টাইপের গেম বানাবো, খুবই কমার্শিয়াল প্রশ্ন করে। তো এই জিনিসগুলোকে আমরা যেমন বইয়ে সরাসরি আমরা হয়তো এই কনসেপ্টগুলো নিয়ে ডিসকাস করেছি, ভুলগুলো ভাঙানোর চেষ্টা করেছি, কারণ গেম হচ্ছে একটা আর্ট। তো আপনাকে সেটা আর্টের মতো করেই যত্ন করে লালন পালন করে বানানোর চেষ্টা করতে হবে, ওটাকে শ্রদ্ধা করতে হবে। তো আপনি যদি মিনিমাম রেসপেক্টটাও না দেন তাহলে আসলে জিনিসটা আসবে না। সো এই জিনিসগুলো আমরা বইয়ে এনেছি, প্লাস আচ্ছা, আমরা। বুঝতে পারছি। ফাহমি, আমি চট করে একটা প্রশ্ন দিয়ে শেষ করতে চাই। মানে এই বইটা পড়ে কি আমি মানে যে কিছুই বুঝে না বা যাদের ধারণা নাই বা যারাই বুঝে এই লাইনে আসতে চায়, তার কি এই বইটা পড়ে গেম বানানো শিখতে পারবে? আসলে দেখেন, সেটা হচ্ছে যে আমরা বইয়ে মেনশন করি সেটা বিগিনার টু ইন্টারমিডিয়েট। সো বিগিনার টু ইন্টারমিডিয়েট মানে হচ্ছে আমরা ধরে নিচ্ছি আপনার অলরেডি কিছু বেসিক নলেজ আছে। সো আপনার যদি একেবারে কিছু বেসিক নলেজ না থাকে তাহলে আপনি হয়তো বইটা শুরু করতে পারবেন, কিন্তু আপনি মাঝপথে গিয়ে একটা পর্যায়ে গিয়ে আপনি হয়তো একটু আটকাবেন। তখন আপনাকে আরেকটা হয়তো কিছু জিনিস শিখে আসতে হবে। তো ব্যাপারটা কি, তো একটা ধরেন লাইক এটা কত পেজের বই, 300 পৃষ্ঠা বা 250 পৃষ্ঠা মনে হয়। তো এটাতে আসলে পুরোটা কভার করা তো মানে এটা জি, অসম্ভব একটা ব্যাপার। তো বুঝতে সেই পেরেছি। জন্য তানিম যেটা বলছিল যে আসলে আমাদের আদার স্টেক হোল্ডার যারা আছে, যেমন ইউনিভার্সিটিজ বা অন্যান্য এডুকেশনাল প্রতিষ্ঠান, এখন অনেক কোর্স, অনলাইন কোর্স আমি দেখলাম গেমের উপর হয়তো এখন কিছু অফার করা হচ্ছে। কিন্তু সবার আসলে আগে আসতে হবে, যে মাঝখানে যে গ্যাপগুলো আছে এই জিনিসগুলো তো শিখাতে হবে। আমি আচ্ছা, 300 পৃষ্ঠা। সবাই এগিয়ে না আসুক, আপনাদের কি কোনো প্ল্যান আছে? মানে তরুণ প্রজন্ম বা যারা আছে বা যারা এদিকে আসতে চায় তাদের নিয়ে বড় আকারে বা ভবিষ্যতে কোনো ট্রেনিং বা এই টাইপের কোনো কিছু একটু ভাস্ট এরিয়া নিয়ে কিছু করার চিন্তা ভাবনা করেছেন কিনা? দেখেন, ব্যাটারি লো এবং ব্রেন স্টেশন 2টা কোম্পানি কিন্তু এটা নিয়ে খুবই
মানে খুবই ভাস্ট আকারে, মানে আমাদের নিজস্ব ক্যাপাবিলিটি অনুযায়ী আমরা চেষ্টা করি, আমরা সেই আগে থেকে চেষ্টা করছি যে কিভাবে গেম ডেভেলপারদেরকে আরো বেশি সামনে এসে নিয়ে যায় বা গেমের উপর মানুষজনকে আরো উদ্বুদ্ধ করা যায়। সো আমাদের যেমন আছে ব্যাটারিলো এয়ার ভিআর আউটরিচ, সো ওটার মাধ্যমে আমরা আমার লোকজনকে ইন্সপায়ার করার চেষ্টা করি। ব্রেইন স্টেশনের আমি জানি যে আছে ব্রেইন জ্যাম। সো এই জিনিসগুলো কিন্তু এটাই লাইক রিপ্রেজেন্ট করে। প্লাস আমরা যে বইটা লিখেছি, তানিম যেটা বলছিল যে এটাই কিন্তু একটা সিগন্যাল যে আসলে আমরা আমাদের ইন থেকে আমরা কন্ট্রিবিউট করতে চাই এবং ফিউচারে আরো করতে চাই যদি সম্ভব হয়। কেউ যদি আমাদেরকে জি। এসে যেখানেই বলে আছে লোকজনকে একটু হেল্প করো বা অনুপ্রেরণা দাও, আমরা সবসময় আছি। বিকজ এজ এগেইন আমরা যে প্রবলেমে পড়েছি বাংলাদেশি হিসাবে, আমি চাই না আমার কোনো ছোট ভাই বা ছোট বোন হচ্ছে আমার পরের জেনারেশনের সেম প্রবলেম। মানে তারা সেই সমস্যার মধ্যে ভুগুক। যাই হোক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আবারও অভিনন্দন জানাচ্ছি আপনাদের বইটি বেস্ট সেলার তালিকায়, এবং আপনারা নিশ্চয়ই ভবিষ্যতে গেম মানে যে সবসময় নেগেটিভ কিছু তা কিছু না, ভালো কিছু আসলে আরও সামনে আরও অনেক ধরনের সফলতা নিশ্চয়ই আপনাদের মাধ্যমে এবং পরবর্তী জেনারেশনের মাধ্যমে আসবে। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেই। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এই টিমকে। দর্শক, এর সাথে শেষ করছে আজকের নিউজগুলো। আগামীকাল নিশ্চয়ই অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এটি নিউজের সঙ্গেই থাকুন।